বিথি শোন, আজকে না আমি গরুর মাংস, মুরগির মাংস আর ইলিশ মাছ রান্না করছিলাম, তাই ভাবলাম তোর জন্য নিয়ে আসি। এটা ধর। ম্যাডাম, ম্যাডাম আপনি এটা কি কইতেছেন? আপনি আমার জন্য গরুর মাংস, মুরগির মাংস আর ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছেন, কিন্তু আমি তো দুপুরে খায়া নিছি। আরে তুই খায় নেস আর যাই করস, রাতে যেয়ে খাবি। এখন খাওয়ার দরকার কি? রাতে যেয়ে তোর বাড়ির সব মানুষ মিলায়া পরে একসাথে বইসা খাবি। আর তুই কত কষ্ট করস আর আমাদের এই বাড়ি দেখাশোনা করস। আমরা বাড়িতে থাকি না, তোর জন্যই তো আমাদের বাড়িটা নিরাপদ থাকে, কোনো চোর বাটপাট ঢুকতে পারে না আমাদের বাড়িতে। তাহলে তুই ঠিক মতো পাহারা দে, আমি আসি, একটু বাইরে যাব। ঠিক আছে ম্যাডাম। আমি কিছু বুঝলাম না, আমি এই বাড়িতে এতদিন ধরে চাকরি করি, কেউ কোনোদিন আমার মায়া করে কিছু দিল না, আর আজকে হঠাৎ করে বর্ষা ম্যাডাম আমার জন্য এতগুলা খাবার নিয়ে আসলো। যাই হোক, বড় লোক মানুষ তো, মনে হয় ভালো মন্দ রান্না করছে, তাই দিয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিথি, বাজারটি ধরো তো। হ্যাঁ স্যার। তুমি ডিউটি শেষ করে বাড়িতে যাওয়ার সময় বাজারটি নিয়ে যেও, আর কালকে যখন ডিউটিতে আসবা না, এই বলটা সাথে করে নিয়ে এসো। কিন্তু স্যার, আপনি আমার এতগুলা বাজার দিছেন, এই বাজার দিয়ে আমি কি করবো? আরে এত কিছু তোমার জানতে হবে না, তোমাকে যা বলছি তাই করো, তুমি নিয়ে যেও। আচ্ছা তা না হয় নিয়ে গেলাম, কিন্তু স্যার আমি না কিছুই বুঝতেছি না। দোতলার ম্যাডাম আমার এতগুলা খাবার দিয়ে গেল, তাছাড়া আপনিও আমার কতগুলা টাকার বাজার করে দিলেন, আমার না মাথায় কিছুই ঢুকতেছে না, কিছুই বুঝতেছি না। আরে তোমার এত কিছু বোঝার দরকার নাই, আমি তোমাকে দিচ্ছি, তুমি বাড়িতে নিয়ে যেও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কিছুই বুঝতেছি না, আমার সাথে এগুলা কি হইতেছে? এই বাড়িতে কতদিন ধরে কাজ করি, এমন তো কোনোদিন আমার সাথে হয় নাই। আজকে হঠাৎ করে সবাই আমার এত কিছু দিতেছে কিসের জন্য? কেমন জানি। আপু, 3 তলার নাহিদ স্যার আপনার জন্য 10 কেজি চাল আর 3 কেজি ডাল পাঠাইছে। কি করছিস তুই? 3 তলার নাহিদ স্যার আমার জন্য 10 কেজি চাউল আর 3 কেজি ডাল পাঠাইছে। আপু, কিন্তু সবাই আমার আজকে এত কিছু দিতেছে কিসের জন্য? আমি তো কিছুই বুঝতেছি না, আমার সাথে এসব কি হইতেছে? কি জানি, আমি জানি না। নাহিদ স্যার কইলো বিথিরে এগুলা যা দিয়ে আইগা, তাই দিয়ে গেলাম। আপু তাহলে আমি যাই গে। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিথি? জি স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার ডিউটি কিরকম চলছে? জি স্যার, ভালো। এই যে নাও, এই ব্যাগটা রাখো। স্যার, এটা কিসের ব্যাগ? আরে কিসের ব্যাগ মানে? কখনো তো তোমাকে কিছু দেওয়া হয় না, এর জন্য এখানে কিছু কাপড় দিলাম, তোমার জন্য আর তোমার ফ্যামিলির জন্য। আর এই যে এখানে কিছু টাকা আছে, রাখো। স্যার, আপনি আমার এতগুলা জামা কাপড় দেওয়ার পরেও এতগুলা টাকা দিলেন? স্যার আমি না কিছুই বুঝতেছি না, আজকে আমার সাথে এসব কি হইতাছে? যে এই বাড়ি থেকে বাড়ি হইতাছে, কিছু না কিছু আমার দিতেছে। আমি না এমন কোনোদিন হইতে দেখি নাই, আজকে আমার সাথে এমন হইতাছে কেন? ও আচ্ছা, কেন তোমার সবাই এত কিছু দিচ্ছে জানতে চাও? শোনো। মারে, ডিউটিতে যাইতেছ? হ্যাঁ বাজার। মারে, আমার ওষুধ পানি ফুরাই গেছে গা, ঘরে আর ওষুধ নাই, আর ঘরে চাইল ডাল তো কিছুই নেই, বাজার হাত নাই। তাই কইছিলাম কি, কি বেতন টেতন পাস নাই রে মা? বেতন তো বাবা আমি প্রত্যেক মাসেই পাই, কিন্তু যেই টাকা বেতন পাই ওই টাকা না তোমার অসুস্থতার সময় যখন ঋণ করছিলাম ওগো দিতে দিতেই ফুরায় যায়, আমার হাতে আর কোনো টাকা থাকে না, তাই ঘরে কোনো বাজার সদাই আনতে পারি না। ডাক্তারে কইছে আমার অপারেশন করান লাগবে। তাহলে অপারেশন কেমনে করুম রে মা? বাজার, আমি সেই কয় টাকা বেতন পাই ওইগুলো তো দেনা দিতে দিতেই শেষ হয়ে যায়, আমি তোমার অপারেশন কেমনে করে করবো কত? আমি আরো চিন্তা করছিলাম আজকে কারো থেকে কয়েকটা টাকা ধার নিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসলো, কিন্তু তোমার অপারেশনের ডেটও তো কাছে হয়ে গেল, আমি কেমনি কি করবো? আমি তো কিছুই বুঝতেছি না। এমনি আমাকে অভাবে সংসার, ঠিক মতো খাইতে পারি না, সামান্য একটা দারোয়ানে চাকরি করি, কয় টাকায় আর বেতন পাই কত বাজান? আমি একটা মেয়ে মানুষ হয়ে দারোয়ানে চাকরি করি, মানুষ আমার কত কথা কয়, ওই সব কথা সহ্য করে তাও আমি দারোয়ানের চাকরিটাই করতেছি, ভালো কোনো চাকরি পাইতেছি না বাজান।
ভালো চাকরির জন্য অনেক টাকা ঘুষ দেওয়া লাগে। আমার কাছে যদি ঘুষ দেওয়ার টাকা থাকতো তাহলে আমি চাকরি না নিয়ে আগে তোমার অপারেশন করাইতাম বাজান, কিন্তু আমার কাছে কিছুই নাই। আমি এখন কি করবো বাজান, কি করবো? এবার তো বুঝলে কেন তোমার সবাই চোখে দিল। আচ্ছা বিথি, তোমার বাবা যে এত অসুস্থ তুমি তো আমাদের কাছে বলতে পারতে, আমরা তোমাকে সাহায্য করতাম, কিন্তু তুমি তো আমাদেরকে কিছুই বলোনি। এত সময় যা ঘটলো সবকিছু ছিল আমাদের প্ল্যান, আর এই সবকিছু জানিয়েছে আমাদের ওই ছোট্ট ছেলে রকিটি। স্যার, আমি না আপনাদেরকে ভয়ে কিছু বলি নাই। আমি এই বাড়িতে চাকরি নেওয়ার আগেও এক জায়গায় চাকরি করতাম। তখন আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, টাকা পয়সার অনেক দরকার ছিল, ঠিক মতো খাইতেও পারতাম না। তারপর আমার বাবা বলল, তুই যে বাড়িতে চাকরি করো ওই বাড়ির স্যার ম্যাডামরা যায় জানা। জানানোর পরে ওই স্যার ম্যাডাম আমার অপমান করে ওই বাড়ি থেকে বার করে দিছে, সাথে আমার চাকরিটাও চলে গেছে। তাই ভাবলাম আমার বাবা অসুস্থ, তাতে মানুষের কি, বাবা তো আমার। আমি যদি আপনাদেরকে জানাই, আপনারাও যদি তাগর মতন আমার অপমান করেন, এ বাড়ি থেকে বার করে দেন, আমার চাকরিটা যদি আবার চলে যায়, তাহলে আমার কি হবো? আমার বাবা যে অসুস্থ, আমি এখানে চাকরি করে যে কয় টাকা বেতন পাই, এই কয় টাকা দিয়া আমার বাবারে সুস্থ করার জন্য যে এখান থেকে দেনা করছিলাম, ওই দেনাগুলো শোধ করতেছি। আর কোন রকম ভাবে বাবার ওষুধ চালাইতেছি, ঠিক মতো খাইতেও পারি না, ডরে ভয়ে আপনাকে আর কিছু জানাই নাই। দেখো বিথি, সব মানুষ কিন্তু একরকম না। এখন থেকে তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাদের বলবে, আমরা তোমাকে সাহায্য করবো, ঠিক আছে? স্যার, সত্যি আপনারা অনেক ভালো মানুষ। আমি মনে করছিলাম আপনারা অনেক রাগী হবেন, যেমন ওই বাড়ির মানুষ হয়েছিল। যাই হোক, আপনারা যে ভালো মানুষ এটা আজকে আমি নিজে প্রমাণ পাইলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো পাহারা দাও, আমি আসি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়ান, একটা কাজ করো তো। এই নাও 1000 টাকা, এই টাকাটি নিয়ে বাজারে যাবা, আমার বাসার জন্য কিছু বাজার করে দিবা। না না ম্যাডাম, আমি বাজারে যেতে পারবো না। আর আমি যদি বাজারে যাই তাহলে গেট দেখবে কে? আর আমি আপনার কোনো পার্সোনাল কাজ করতে পারবো না। ম্যাডাম, যদি অফিসের কোনো কাজ থাকে তাহলে আপনি বলেন, আমি বাজারেও যেতে পারবো না, আর আপনার পার্সোনাল কোনো কাজও আমি করতে পারবো না। দেখেছেন ম্যাডাম, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস, ও আপনার মুখে মুখে তর্ক করছে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোকে দেখে নেব, তুই এই অফিসে কি করে চাকরি করিস আর এই গেটে কি করে থাকিস। চলে আসুন হৃদয়। আমি আর এই চাকরি করুম না। আমার কি দারুণ অপরাধ? আমি কি দারুণ ভুল করছি? আজকে বড় স্যার আসুক, আমি সব কমু। স্যারে কমু, স্যার আমি আর এই অফিসে চাকরি করতে পারব না, আমি চলে যাব। কি ব্যাপার বর্ষা, প্রত্যেকদিন গেট দিয়ে ঢোকার সাথে সাথে তুমি আমাকে সালাম দিতে, আজকে সালামটা পর্যন্ত দিলে না। আর তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি কোনো পারিবারিক সমস্যা? না না স্যার, আমার পারিবারিক কোনো সমস্যা নাই। আমি আর আপনার এই অফিসে চাকরি করতে পারব না। কেন? এই অফিসে তুমি কেন চাকরি করবে না? স্যার, আপনি আমার এখানে রাখছেন কিসের জন্য? আরে তোমাকে এই অফিসে রেখেছি এই গেট পাহারা দেওয়ার জন্য। স্যার, যদি আপনারা আমার গেট পাহারা দেওয়ার জন্যই রাখেন, তাইলে নীলা ম্যাডাম আজকে 1000 টাকা দিয়ে আমার কিসের জন্য বাজারে যাইতে কইলো? হোয়াট? কি বলছো তুমি? নীলা তোমাকে বাজার করতে বলেছে? স্যার, বাজারে যাইতে কইছে। আমি কইছি আমি বাজারে যাইতে পারুম না, এই জন্য নীলা ম্যাডাম আমারে থাপ্পড় মারছে। স্যার, নীলা ম্যাডাম আমারে কইছে, তুই এইখানে গেট পাহারা দেস কেমনে আর দারোয়ানগিরি করস কেমনে, আমি দেখে নিমু। স্যার, আমার কি দারোয়ান হওয়া অপরাধ? আমি কি দারোয়ান হয়ে ভুল করছি? আমি আর আপনার এই অফিসে চাকরি করুম না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি গেটটা দেখো, আমি ব্যাপারটা দেখছি। এই চলুন তো। দেখেছেন হৃদয়, ওই দারোয়ানটার কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করতেছিল। ম্যাডাম, আপনি তো ওই দারোয়ানের বাচ্চাকে কিছুই বললেন না, আপনি আমাকে একটা হুকুম করে দেখতেন। ওই দারোয়ানের বাচ্চাকে এমন চাপড়াইতাম, জীবনও আর আপনার মুখের উপরে কোনো কথা বলতো না। আরে নীলা, হৃদয় আপনারা এখানে? যাক,
আমি আপনাদেরকে খুঁজছি, আপনাদের পেয়ে ভালোই হলো। আচ্ছা, আপনি তো আমার এই কোম্পানিতে চাকরি করেন, তাই না? জি স্যার। আচ্ছা নীলা, আপনারা একটা কাজ করুন, আপনারা আমার গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে দিন। মানে স্যার আপনি এগুলো কি বলছেন? আমি তো আপনার অফিসের অ্যাকাউন্টস ম্যানেজার, আমি কি না আপনার গাড়ি পরিষ্কার করব? আর গাড়ি পরিষ্কার করা এটা তো আপনার পার্সোনাল কাজ স্যার, এটা তো আমি করতে পারি না। ও আচ্ছা, আপনি আমার আন্ডারে কাজ করেন আর আপনি আমার গাড়ি পরিষ্কার করতে পারবেন না? তাহলে ওই দারোয়ান মেয়েটি আপনার কি করে বাজার করে দিবে? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি দারোয়ান মেয়েকে 1000 টাকা দিয়ে বলছেন আপনার বাজার করতে, এই সাহস আপনি কি করে পান? দেখুন নীলা, এই বিষয়টা আমি আপনার কাছ থেকে আশা করিনি। আপনি তো অনেক লেখাপড়া করেছেন, আর লেখাপড়া করে কিনা এই শিক্ষা পেয়েছেন, আপনি সামান্য একটা দারোয়ানের সাথে এরকম ব্যবহার করছেন, এই ব্যাপারটা আপনার কাছ থেকে আশা করিনি। স্যার আসলে আমি বুঝতে পারিনি, ব্যাপারটা আমি খুবই সিম্পল ভাবে নিয়েছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতেই হয় ওই দারোয়ান মেয়েটির কাছে ক্ষমা চান। স্যার এটা আপনি কি কইতাছেন? সামনে একটা দারুণের কথায় আপনি ম্যাডামের সাথে আমার সাথে তর্ক করতেছেন স্যার। হৃদয় সাহেব, মুখ সামলে কথা বলুন। উনি দারোয়ান হলেও উনি একজন মানুষ, আর এই অফিসে যারা চাকরি করে সবাই আমার কাছে সমান। স্যার সামান্য 2 টাকার দারুণের হয়ে আপনি আমাদের সাথে এভাবে আচরণ করতেছেন স্যার। হৃদয় সাহেব, আর একটা কথা বলবেন না, আপনারা দুজনে মিলে ওই দারোয়ান মেয়েটির কাছে ক্ষমা চাবেন। স্যার এইটা আপনি কি কইতাছেন? ওই দারুণের কাছে ক্ষমা চাইবো মানে? হৃদয় সাহেব, মুখ সামলে কথা বলুন। উনি দারোয়ান হলেও উনি কিন্তু একজন মানুষ। আপনারা দুজনে ওই দারোয়ানের কাছে ক্ষমা চাবেন, তা না হলে আপনাদের দুজনের ব্যবস্থা নেওয়া হবে। না না স্যার, আপনি রাগ করবেন না, আমরা যাচ্ছি। ঠিক আছে, আমার সাথে চলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা? হ্যাঁ আমরা। আসলে বর্ষা, তোমার সাথে যা হয়েছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আসলে আমরা তো সবাই একই কোম্পানিতে জব করি, তাই না? আমার মনে হয় সবার বর্ষার কাছে সরি বলা উচিত। বর্ষা, আসলে আমি না বুঝে তোকে তখন একটা থাপ্পড় দিয়ে দিয়েছি, নানান টেনশনে থাকি তো, তুই কিছু মনে করিস না। হ্যাঁ, আমাকে তুই ক্ষমা করে দে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নেই। বর্ষা, আমারও আপনি ক্ষমা করে দেন প্লিজ। স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সব সমস্যার সমাধান তো হয়ে গেল। আপনারা আপনাদের নিজের কাজ করুন, আর তুমি একটা কাজ করো, ঠিক মতো পাহাড়ও দাও। হ্যাঁ স্যার, আসলে আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার জন্যই শুধু আমি এই অফিসে টিকে আছি, তাছাড়া তো টিকতেই পারতাম না। আরে না না, এটা কি বলছো? এটা তো আমার দায়িত্ব। আচ্ছা ঠিক মতো কাজ করো। হ্যাঁ আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। দিকে 20 হাত আসেন। এক, দুই, 18, 19, 20। বাম দিকে যান, এটা ডান, এটা বাম। এই যে আপনি কেরা? এই যে কেরা? ও আপনি আপনি তাইলে এতক্ষণ ভর আমারে ঘুরে গেলে এই জায়গায় আনছেন, তাই না? শুনেন, আপনারা আমি কইতাছি, আপনারা আমি বিয়ে করতে পারবো না, আপনি জানেন থেকে। বিয়ে করতে পারবা না মানে? বৃষ্টি, তুমি এসব কি বলছো? দেখো বৃষ্টি, এরকম কথা বইলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পছন্দ করো, বিয়ে করবা। তোমারে তো আমি বিয়ে করার জন্য রাজি হইছিলামই, তুমি তোমার বাপের নিয়ে এসে আমার বাপের অপমান করলা কিসের জন্য? কয় কেমন করে 2 লাখ টাকা দন লাগবো? আমার বাপে খাই রিক্সা চালায়, আমার বাপে 2 লাখ টাকা কোন থেকে দিব? হ্যাঁ শোনো বৃষ্টি, আমি আসলে কখনোই জানতাম না যে আমার বাবা তোমার বাবাকে যৌতুকের টাকার জন্য এইভাবে অপমান করবে। কিন্তু বাবা তো আসলে আদি যুগের মানুষ, তারা যৌতুক কুসংস্কারে বিশ্বাসী। বাবা যেভাবেই হোক যৌতুকের টাকা নিয়েই ছাড়বে। আমি তো আসলে বাবাকে ওইভাবে এখন কিছু বলতেও পারছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখন 2 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, সাথে বিয়ে বাবদ যে টুকটাক খরচ হবে সেটার জন্য আমি তোমাকে 1 লাখ টাকা দিয়ে যেতেছি। আমাদের বিয়েটা এখন আর কেউ আটকাতে পারবে না। সত্যি কইতেছো? তুমি সত্যি আমার 3 লাখ টাকা দেবা? তুমি তোমার নিজের বিয়ের যৌতুক নিজেই দিবা? সত্যি? তোমারে যে আমি স্বামী হিসেবে পামো
আজ নিজেরে আমার খুব ভাগ্যবতী মনে হইতেছে। তোমার মতো স্বামী যেন প্রত্যেক নারীর ভাগ্যে জোটে। থাক হয়েছে, এখন আর এইসব বলতে হবে না। এই নাও 3 লক্ষ টাকা, এই টাকাটা নিয়া তোমার বাবার হাতে তুইলা দিও। আর আমি বাড়িতে যা কইতাছি তোমার বাবা বিয়েতে রাজি হয়েছে। আচ্ছা শোনো, আমি তাহলে যাই, যা বিয়ের সব আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, যাও, আমিও তাহলে বাড়িতে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা, এই যে দেখো কতগুলো টাকা। এতগুলো টাকা, এতগুলো টাকা তুই পাইলি কোনে মা? সেই দিন যে আমার দেখতে আইছিল না, ওই যে একটা পোলার বাপ আইছিল, যৌতুকের টাকার জন্য তোমার অনেক অপমান করে চলে গেল। আজকে ওই পোলার লাগে আমার দেখা হয়েছিল। ওই পোলা না এই টাকাগুলা দিছে, যৌতুকের টাকাও দিছে, লগে বিয়ার খরচ করতে যে টাকা লাগবো সব টাকা দিছে। আর ওই পোলা আমার বিয়া করবো বাবা। ওই পোলা নাকি আমার ছাড়া বাঁচবো না। মারে, আমার মনে হয় আমার জীবনে এটা ভালো কাম করছিলাম, তার জন্যে তুই একটা ভালো জামাই পেয়েছিস মা। ঠিক আছে বাবা, হয়েছে, চলো ঘরে চলো, তোমার খাইতে দেই। ঠিক মতো স্কুলে যাবি, ক্লাস করবে ঠিক মতো, ঠিক আছে? আপনি কি করছেন? আর ছাড়ো বলছি। ভাইজান, ভাইজান, ভাইজান আমার কথা নেই ভাই। জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিচ্ছ, তোরা মেরেই ফেলবো। ভাইজান বিশ্বাস করেন, আমি কোনো খারাপ নজর আপনার বোনের দিকে হাত দিই নাই। হ্যাঁ, আমার তোর কথা শুনবেন তো? ভাইজান, তোর কিছু তোর বলছি, তুই আমার গায়ে খারাপ নজরে হাত দিস নি, তাহলে কোন নজরে হাত দিস? এই বসা, কি বলতে চাই আগে শুনে নেই। আই বল, তুই কি বলতে চাস? ভাইজান, তুমি এই ছোট লোকের বাচ্চার কি কথা শুনবা? ওই ছোট লোকের বাচ্চা তোমার বোনের গায়ে হাত দিছে, আর মারো, আরো বেশি করে মারো। ভাইজান, ভাইজান আমার তোর কথা শুনে পারে। এই জানোয়ার, তোর কি কথা শুনবো রে? ওদের মতো বকাটে ছেলেদের জন্য স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না। আমার বোনকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি, আমার সামনে আমার বোনের গায়ে হাত দিচ্ছ। ভাইজান, ভাইজান, হ্যাঁ ভাইজান, আমার তোর কথা শুনুন ভাইজান, আমার তোর কথা শুনুন। এই তুই কি বলতে চাস বল? দেখেন, আপনার বোনের পিরিয়ড হয়েছে। ভাইজান, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তো এটা ভাইবে দেখি নাই। ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দেন। বর্তমান যুগে বকাটে ছেলে দিয়ে রাস্তাঘাট ঘুরে গেছে, আমি মনে করছিলাম আপনি বকাটে শাড়ির কোনো লোকজন হইবেন, তাই আমার বোনের গায়ে হাত দিচ্ছেন। আমি না বুঝা না শুনে আপনার কত মায়ের দূর করছি, আপনি আমার ক্ষমা করে দেন। আপনার দুটি হাত ধরে আমি ক্ষমা চাই। হ্যাঁ ভাইয়া, আমি না বুঝে আপনার গায়ে হাত তুলছি, আমার এই হাত দিয়া প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। বোন, তুমি আমার কাছে কে লিগে মাপ চাইতেছো? তুমি আমার বোনের মতো, আমি তোমার মাপ করে দিলাম। ভাইজান জানেন, আপনি মারছেন, আমার কষ্ট লাগে নাই, কিন্তু এই বোনের মতো ছোট বোনটা যখন আমার মারছে তখন আমার খুব কষ্ট লাগে। ওনার কাছে ক্ষমা চা, ক্ষমা চা। আপনি আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বোন, 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 শিগগির বাড়ি চল, চল চল চল, শিগগির বাড়ি চল, স্কুলে যাইতে হবে না। চল, চলো ভাইয়া। তারপর কি আমার বাপে মারবে না তুই বল। ভাই, ভাই, কাটলি কে? ভাইজান, ভাইজান, ভাইজান আমার কথা শুনুন ভাইজান। কাটলি কে? ভাইজান, আমি জানি মানুষের উপকার করতে। ভাইজান, ভাইজান আমার কথা শুনুন ভাইজান, ভাইজান আমার কথা শুনুন। জানোয়ার, তোকে আমি মেরেই ফেলবো। ভাইজান, ভাইজান বিশ্বাস করেন, আমি কোনো খারাপ নজর আপনার বোনের দিকে হাত দিই নাই। আমার তোর কথা শুনবেন তো? এই তোর কি শুনবো? ওঠ, ওঠ। আপনি তাহলে দেয়া লাগবে না। ভাইজান, তুমি এই ছোট লোকের বাচ্চার কি কথা শুনবা? ওই ছোট লোকের বাচ্চা তোমার বোনের গায়ে হাত দিছে, আর মারো, আরো বেশি করে মারো। এই ছোট লোকের বাচ্চা ক কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমার বোনের গায়ে হাত দিছিস বল? ভাইজান, ভাইজান, ভাইজান আমি কইতেছি, ভাইজান, 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 ভাইজান আমার কথা শুনুন। কি রে করি, কাজ রেখে কই যাইতেছস? স্যার, সব কাম শেষ, এই জন্য বাড়িতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা। এই দাঁড়া, ভিতর কাপড়ের নিচে কি? কই, কিছু না তো স্যার, ভালো করে কইতেছি, কি ক? কিছু না। দেখি কইতেছি। টাকা
তোরে আমি বিশ্বাস করে আমার বাড়িতে কাজ দিছিলাম, তোর কি টাকা চুরি করলে আমি কাজ দিছিলাম? তোরে আমি এতটা বিশ্বাস করি, আমার বাড়ির সবকিছু তোর উপরে আমি ছাইড়া দিছি, আর তুই কি আমার টাকা চুরি করলি? ক তুই কেনে টাকা চুরি করলি? আরে তুমি ওর সাথে কথা বাড়াইতেছো কেন? ও তো একটা চোরই। ও যেহেতু এতগুলো টাকা চুরি করছে, তুমি থানায় ফোন দাও, থানায় থেকে পুলিশ আইসা ওরে ধরে নিয়ে যাক। আমি চুরি করছি, আমি চোর। আমার আপনাকে যে শাস্তি দেওয়ার আপনি আমারে সেই শাস্তি দেন, আমারে পুলিশে দিয়ে দেন। তো একটাবার তো জিজ্ঞেস করলেন না আমি কেন এতগুলো টাকা চুরি করছি? আচ্ছা স্যার, ম্যাডাম আপনারা কোন, আমি তো কত বছর যাবত আপনাকে বাড়িতে কাম করি, কই কোনোদিন তো আপনাকে ঘরের একটা জিনিসে আমি হাত দেই নাই। আজকে কেন আমি চুরি করতে বাধ্য হইলাম? স্যার, এই টাকাগুলো যদি আমি চুরি না করতাম তাইলে যে আমার জীবন থেকে অনেক মূল্যবান একজন মানুষ হারাই যাইতো। স্যার, আমারে আপনারা যে শাস্তি দেওয়ার দেন, দয়া করে আমার টাকাগুলো দিয়ে দেন না। চুপ! তোর ওই মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। টাকা চুরি করে আমি ধরা খাইছস, এর লিগে নাটক সাজাইছস, তোর জীবন থেকে দামি মানুষ হারাই যাইতো। আচ্ছা ঠিক আছে, ক তুই এটা কেন চুরি করছিলি? শুনবেন স্যার, শুনুন। বাবা, এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে না রে মা, ভিতরটা খুব অস্থির লাগতেছে, আর ঘন ঘন দম ছাড়তেছি। শুনলাম আমার চিকিৎসার লাগে নাকি 2 লাখ টাকা লাগবো। এতগুলো টাকা আমরা কই পাবো? তাইলে মনে হয় আমার চিকিৎসা হইব না রে মা, কারণ এতগুলো টাকা আমরা কই থেকে জোগাড় করবো? মারে, আমি বাপ হইয়া তোরে আমি কিছু করে দিয়ে যায় পারলাম না, তোকে আমার মাফ করে দিস মা। না না বাবা, বাবা এইগুলা তুমি কি কইতেছো? তোমার কিচ্ছু হইব না। 2 লাখ টাকাই তো, যত কষ্টই হোক বাবা, যেখান থেকে হোক আমি 2 লাখ টাকার জোগাড় করবো বাবা। আমি তোমার চিকিৎসা করবো। আমি আজকে গিয়ে আমার ম্যাডামের কাছে টাকা চাবো, ম্যাডাম টাকা দিলে ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো। ওনারা অনেক ভালো মানুষ বাবা, ওনারা ঠিকই টাকা দিব। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি খালি নিজের একটু শক্ত করো, একটু ধৈর্য ধরো, আমি তোমার ঠিকই চিকিৎসা করাবো। আমি টাকার ব্যবস্থা করবো। বাবা তুমি থাকো, আমি এক্ষুনি স্যারের বাড়িতে যাইতাছি। ম্যাডাম, আপনার জন্য এখানে রয়েছি, আমার 2 লাখ টাকা দিবেন। কি 2 লাখ টাকা দিব তোকে? আরে 2 লাখ টাকা কি মুখের কথা? টাকা কি উইরা আসে নাকি? তোকে আমি 1 টাকাও দিতে পারবো না, যা তো এখান থেকে। ম্যাডাম, আপনারা তো সাজ পোশাক সারা জীবনে করতে পারবেন, কিন্তু এই 2 লাখ টাকা না দিলে আমার বাপ বাঁচবো না। আমার বাপ খুব অসুস্থ, ডাক্তার কইছে আমার বাপের অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে। ম্যাডাম, আপনারা তো অনেক টাকার মালিক, দেন না আমার 2 লাখ টাকা, আমি আমার বাপের জানটা ভিক্ষা চাই। শোন, তুই যদি আমার কাছে আর একবার টাকা চাস তাহলে তোর কালকে থেকে কাজে আসতে হবে না, যত সব। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও, যে কাজটা আমি কোনো দিন করি নাই, এই কাজটা আজকে ম্যাডামই আমারে করতে বাধ্য করলো। আমি আমার বাপেরে বাঁচাবো, আমার বাপেরে আমার বাঁচাইতে হইব। ও তার মানে নষ্ট করে তুই, এর লিগে তো আমি কই এই পরি আমাকে বাড়িতে কতদিন ধরে কাজ করে, এই জায়গা জিনিস কখনো ওই জায়গায় সরাই না। আর ও কেন তোগুলো টাকা চুরি করবো? তোর কাছে টাকা চাইছিল, তুই না দিতে পারলে আমারই কইতি। আসলে আমি টাকাগুলো তো রাখছিলাম স্বর্ণের নেকলেস কেনার জন্য। চুপ! তুই আর একটা কথা কবি না, তুই যদি আর একটা কথা কস তাহলে কিন্তু আমি শেষ করে দেব। বোন, তোমার বাবা যে এত অসুস্থ, তুমি আমারে তো কইতে পারতা। তুমি আমার বাড়িতে কাজ করো ঠিক আছে, কিন্তু আমি তো তোমার বোনের মতো দেখি। তুমি যদি আজকে আমার কাছে টাকাগুলো চাইতা, তোমার আজকে অপমানিত হওয়া লাগতো না। আসলে আমাকে ভুল হয়েছে, এই যে নাও টাকা, এই টাকা নিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করো। সত্যি কইতাছেন স্যার? এই টাকা আমারে দিয়ে দিলেন? স্যার, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। মন থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনারা সবসময় সুস্থ রাখে, এইভাবে যেন গরিব দুঃখীরে সাহায্য করার জন্য আপনারা আরো তৌফিক দেয়। বোন, আমি অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে, তুমি আমারে মাফ করে দিও, আর এই টাকাগুলো দিয়া তাড়াতাড়ি তোমার বাবার চিকিৎসা করাইও। ও ম্যাডাম, আমি আমার বাবার চিকিৎসা করাবো, আমার বাবা আবার সুস্থ হয়ে যাইব। আসি স্যার, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ভিতরে চলো, ভিতরে যা বলছি।
ওয়ালাইকুম আসসালাম। কিরে হঠাৎ ফিরে সবাই তোরা আমার বাড়ির মধ্যে কারণটা কি? মহাজন কইতেছিলাম কি মাস তো শেষ, যদি টাকাটা দিতেন। এই গত 2 দিন আগে না তো কাজের মজুরি দিলাম, আবার টাকা করস কেন? আপনি 2 দিন আগে যে টাকা দিছেন সেটা তো গত মাসে টাকা দিছেন। আপনি তো জানেনই আমার জামাইটা অনেক অসুস্থ। আমি আমার এই ছোট মেয়েটারে নিয়ে কাম করি, এত কষ্ট করে কাম করার পর যদি টাকা না দেন আমরা কেমনে চলন কর, সংসার কেমনে চালামু, ওষুধ পাতি কেমনে কিনো? এই তোরা গরিব মানুষ, চাই আমি কি করুন? তোকে বেতনকে আমি আটকে রাখি? তোকে বেতন তো আমি ঠিক মতোই দেই। আমার মতো মহাজন এটা পায়ে দেখ গা। আরে অন্য মহাজন তো 6 মাসে মাত্র 2 বার বেতন দেয়। আমি তো 2 দিন পর পরই তোকে টাকা চালিয়ে যাইতেছি। আবার কয় আমরা কি খামু কি করুন? মহাজন কইতেছিলাম কি আমরা তো এমনি এমনি টাকা চাই না আপনার কাছে, কাম করছি কামের টাকা দিবেন না। এই যে আপনি মাসের পর মাস আমাকে টাকা নিয়ে ঘুরান, এটা কি ঠিক করেন কোন? তো আপনার কি টাকা পয়সার অভাব? আমাকে গরিব মানুষের পেটে লাথি দিয়ে আপনার কোনো লাভ আছে? বাবা মুখে দিয়ে খই ফুটছে, তোকে বসায় বেতন দিব? 3টার আগে খাইবার দেই না। তাই কাজ না শেষ হইলে তোকে খাইবার দিব কেমনে? ঠিক মতো কাজ করবি, ঠিক মতো বেতন নিবি। তোকে কবে খাইবার না দিলাম ক? মহাজন আমার টাকাটা যদি দিতেন তাহলে ভালো হইতো। পোলাটা স্কুলে পড়াইতে পারতেছি না। পোলার গুলা আবার স্কুলে পড়াইবো? এই তোর পোলার স্কুলে টেয়া দিবার পারস না, তোর বাড়ি স্টাইল নাই, এটা আমার কি? আমি কি করবো? আমি কি চাটার গাছ লাগাইছি যে পাতার মতো ছিঁড়া তোকে দিব? জানি থেকে আমরা এই জায়গায় যারা কাম করি তারা তো পেটে যায় কাম করি, আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন? আমরা তো কামে কোনো কিছু ফাঁকি দিই না, সব কাম ঠিকঠাক মতো করি। আপনি সন্ধ্যার আগে একটা মানুষের বাড়ি দিতে দেন না, বিকাল 3টার আগে ভাত খাইতে দেন না, আমরা তারপরে সবকিছু সহ্য করে নিই। গরিব মানুষ তো, মাস শেষ হলে যদি কয়টা টাকা না দেন আমরা তাহলে কই যাবো কন? আমাকে তো মরা ছাড়া কোনো গতি থাকবো না। এই আমি কি খারাপ ব্যবহার করলাম? এই সেমরি তুই কিন্তু বেশি কথা কইতাছস। তোরে কিন্তু আমি দেখা নেমু। তোরে আমি 6 মাস অন্তর একদিন বেতন দিব। মহাজন আপনি বিশ্বাস করেন আমাকে বাড়িতে 1 ফুটা চাল নাই, কিছু যেন আইন্দা খামু বা আমার অসুস্থ জামাইটারে খামু সেই চালটুকু নাই, সে তরকারি নাই, কিচ্ছু নাই, বাজার সদাই। আমার মেয়েটারে দেখেন একটু ছোট মানুষ, ও সারাদিন না খেয়ে আছে। আপনি করে টাকা দিয়ে ফুটে বাজার সদাই কিনে নিয়ে বাড়িতে আইন্দা খামু দেন না মহাজন। তোরা আমার এই জায়গায় কাজ করতে বল, চলে যা। এই কি হয়েছে এখানে? স্যার আপনারা এই জায়গায় চলেন, গতি করে চলেন। না কোথাও যাব না, এখানে প্রবলেমটা কি সেটা বলুন। ম্যাডাম আমি আপনাদের কইতেছি, এই যে আমাকে জাগো দেখতেছেন এই জায়গায় দাঁড়ায় আছি, আমরা ওনার খেতে কাম করি, উনি আমাকে মহাজন, উনি আমাকে 1 টাকা পারিশ্রমিক দেয় না। মাস শেষ হলে ওনার কাছে হাতে পায়ে ধরতে হয়। কেন ম্যাডাম কোন তো দেই, আমরা সারা মাস কষ্ট করে কাম করি, তারপরে মাস শেষে আমরা কি ওনার হাতে পায়ে ধরে পারিশ্রমিক নিবো? আমার জামাইটা অসুস্থ, এই দেখতেছেন আমার ছোট মেয়েটা, আমার ঘরে একটা চাল নাই, ডাল নাই, কোনো বাজার সদাই নাই। ওনার কাছে এতবার করে কইতেছে, উনি তারপর আমাকে টাকা দিতেছে না। আপনি একটু কিছু কোন তো। দাঁড়ান আমি দেখছি। আই কি ব্যাপার, আপনি ওনাদেরকে দিয়ে কাজ করানো অথচ ওনাদের টাকা দেন না কেন? স্যার আসলে ওরা যেটা বলছে সেটা না, এটা হচ্ছে আমার ব্যবসায়ী পলিসি। আই রাখেন আপনার পলিসি, আপনি জানেন না কাউকে দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে তার গায়ের ঘাম শুকানোর আগে তাদের টাকা পরিশোধ করতে হয়। আর আপনি কিনা শ্রমিকের টাকা না দিয়ে সেই টাকা দিয়ে নিজে পায়ের উপরে পা তুলে তারপর বসে বসে খাচ্ছেন। দাঁড়ান আজকে আপনাকে থানায় নিয়ে এমন শিক্ষা দিব না, এই শিক্ষাটা আপনার সারা জীবন মনে থাকবে। কাউকে দিয়ে কাজ করানোর পর তাকে টাকা না দেওয়া, তাই না? না স্যার আসলে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে আমি সমস্ত পাওনা ওদের দিয়ে দেবো। আই শুনুন, আজকের মধ্যে ওদের সমস্ত পাওনা টাকা ক্লিয়ার করবেন। আর আপনারাও মনে রাখবেন, যদি উনি কোনো রকম ঝামেলা করে আমার কাছে আবার বলবেন, তারপর ওনারে আমরা দেখে নিব। ঠিক আছে স্যার, আমি সমস্ত পাওনা আজকেই বুঝাই দিয়ে দেবো। ঠিক আছে চলুন। এই তোমরা এই জায়গায় বসো, তোমাদের কে কয়দিন কাজ করছো খাতার মধ্যে লেখা আছে, আমি খাতা দেখে আসি আর তোমাদের টাকা নিয়ে আসতেছি। বসো আমি বাবা এই যে টাকাটা নাও, মার চিকিৎসা করাও। ভাগ্যিস তুমি কয়েকদিন আগে মার অসুস্থতার কথাটা আমার জানাইছিলা, তাই এই টাকাগুলো আমি লুকায় রাখছিলাম। মনটা খুব ছটফট করতেছে মারে দেখতে যাওয়ার জন্য। আমি যদি পারি কোনো এক ফাঁকে গিয়ে মারে দেখে আসবো। মারে তুই তো বড়লোক বাড়ি, তোর বিয়ে হয়েছে, তুই আমারে আসতে নিষেধ করছিলি, তারপরে না এসে পারলাম না। তোর মা খুব অসুস্থ, তারে যদি আমি চিকিৎসা না করাই তাহলে তোর মা বাঁচবো না। মা এই ছুটে আমি বাধ্যগত তোর কাছে আইসি রে মা। আজকে তুই আমারে টাকা দিয়ে যে উপকারটা করলি রে মা, আমার অনেক বড় উপকার করলি মা। বাবা থাক,
এইভাবে কান্না করো না, আমি তো তোমার মেয়ে, আমারও তো দায়িত্ব আছে আমার মার চিকিৎসাতে হেল্প করা। আমার তো বড় ভাই নাই, কে দাঁড়াইবো আমার মার এই অভাবের সময়, আমার মায়ের এই কষ্টের সময়? বাবা, এই টাকাগুলো অনেক কষ্ট করে আমি লুকায় রাখছি, আমার স্বামী যদি জানতে পারে আমার সংসারটা নাও থাকতে পারে। তুমি বাবা তাড়াতাড়ি চলে যাও, কাউরে দেখতে দিও না আর কাউরে বুঝতেও দিও না এই টাকাগুলো আমি দিছি। মারে, তোর মা তোর কথা অনেকবার কইছে, তুই একবার যে দিয়ে আসিস মা। বাবা আমি যাবো। আরে পরের সাথে এই লোকটাকে কথা বলছে, আবার পরে এই লোকটাকে অনেকগুলো টাকাও দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব, কিন্তু ওরা কি কথা বলছে সেটাও তো কিছুই বোঝা যাচ্ছে না। লোকটা তো এদিকে আসছে। এই দাঁড়ান, কে আপনি? আমি কামলা, আমি পরের বাড়িতে কাম করে খাই। কামলা না? কামলার হাতে এতগুলো টাকা কিভাবে আসলো? হ্যাঁ, আর সত্যি করে বলুন, আমার বউয়ের সাথে আপনার কি সম্পর্ক? কোন স্বার্থে আমার বউ আপনাকে এতগুলো টাকা দিয়েছে? না না, কোনো স্বার্থে দেয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উনি আমার টাকাটা এমনি দিচ্ছে, বিশ্বাস করেন স্যার। আমি যাই গে। শুনেন, আপনাকে এতক্ষণ আমি ভালো মতো কথা বলেছি, কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। শোন, এতগুলো টাকা আমার বউ তোকে এমনি এমনি দিয়ে দিল, নিশ্চয়ই তোদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে। না না না, তার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, সে আমার মায়া, আমি তার বাবা। কি বলছিস? পরি তোর মেয়ে আর তুই পরির বাবা? না না, এটা কিভাবে হয়? আমি তো জানি পরির বাবা অনেক বড় লোক, বাইরের কান্ট্রিতে থাকে। তোর মতো কামলার বাচ্চা কিভাবে পরির বাবা হয়? নিশ্চয়ই এর মধ্যে কোনো ভেজাল আছে। আমার সাথে হ্যাঁ? পরি, পরি কি বলছে এই লোকটা? এই লোকটা নাকি তোমার বাবা? আরে তুমি কি যাতা কথা বলছো? এই লোকটা কেন আমার বাবা হতে যাবে? একে তো আমি চিনিই না। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, এই লোকটা কি করে তোমার বাবা হয়? আচ্ছা ঠিক আছে, মানছি উনি তোমার বাবা না, কিন্তু উনি যদি তোমার বাবা নাই হয় তাহলে কেন তুমি এতগুলো টাকা ওনাকে দিয়েছো? এতগুলি টাকা? আসলে হয়েছে কি, লোকটা খুব অসহায়, আমার কাছে এসে কিছু সাহায্য চাচ্ছিল, তাই আর কি টাকাগুলি তাকে দিলাম। সাহায্য চেয়েছিল বলে এতগুলো টাকা দিয়ে দিবা? হ্যাঁ, এটা কি মগের মূল্য পেয়েছো তুমি? সত্যি করে বলো, ওনার সাথে তোমার কিসের সম্পর্ক? বললাম তো নাইম, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, ওনার সাথে যদি তোমার কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে ওনাকে আমি চোরের অপবাদে এক্ষুনি পুলিশের হাতে তুলে দেবো। দাঁড়াও, উনি আমার বাবা। হোয়াট? ইনি তোমার বাবা মানে? পরি, তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবা বাহিরের দেশে থাকে, তাহলে ইনি তোমার বাবা কি করে হয়? তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলেছো বলো? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি তোমাকে এই জন্য মিথ্যা বলেছিলাম যে ভেবেছিলাম তুমি যদি আমাকে গরিব ভেবে আর বিয়ে না করো, তাই আমি আমার পরিবারের কথা তোমার কাছে লুকিয়েছিলাম। বিশ্বাস করো নাইম, আমার ভালোবাসাতে মিথ্যা কিছু ছিল না। আমি তোমাকে ভালোবাসতাম, এটা সত্য, আমি তোমাকে মন থেকে চাইতাম, কিন্তু এটাও সত্য যে উনি আমার বাবা আর আমার মা মৃত্যু পথযাত্রী। আমার মা নাকি খুব অসুস্থ, তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। আসলে দেখো, আমি তো তোমাকে আমার পরিবারের কথা জানাইনি। আমি জানি তুমি ভালো ছেলে, তোমাকে যদি আমি বলতাম তাহলে তুমি নিজেই আমার মাকে সাহায্য করতে, কিন্তু শুরু থেকে তো আমি তোমাকে মিথ্যা বলে এসেছি। কি করে বলতাম আমার মার চিকিৎসা টাকা লাগবে, তাই আমি লুকিয়ে লুকিয়েই তোমার অগোচরে বাবাকে এই টাকাগুলি দিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। পরি, তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমারে কতটা ভালোবাসি, আর তোমার বাবা মা গরিব সেটা জানার পরেও আমি তোমাকে বিয়ে করব না, তোমাকে ছেড়ে চলে যাব, সেই কথাটা তুমি কি করে ভাবতে পারলে বলো? তুমি যদি আমাকে একটাবার বলতে তোমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, টাকা লাগবে তার চিকিৎসার জন্য, বিশ্বাস করো আমি নিজে থেকেই টাকা দিতাম, কোনো সংকোচ করতাম না। আচ্ছা যাই হোক, এখন যেহেতু জানতে পেরেছি ইনি তোমার বাবা, তাহলে তো তাকে আর অস্বীকার করার কিছুই নেই। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে আপনাকে না চিনে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করে ফেলেছি। বাবা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার ছেলের মতোই। চলুন না, আমি এখন আপনার সাথে নিজে গিয়ে আমি শাশুড়ি আম্মাকে দেখতে যাব হাসপাতালে। চলেন পরি, তুমিও চলো। জামাই বাবাজি, তুমি মানুষ না, তুমি ফেরেশতা। আমি তোমার জন্য আমি কোরআন বইরে আমি দোয়া করি, আল্লাহ তোমারে আরো অনেক বড় করুক। আচ্ছা বাবা, এখন আর এসব কথা বলতে হবে না, চলেন তাড়াতাড়ি হাসপাতালে যাই। পরি, তুমিও চলো। হ্যাঁ চলো। আসুন আসুন।
সরি সরি ম্যাডাম। একদম চুপ। কিসের সরি? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইচ্ছে করে ধাক্কা দেয়া ধান্দা, তাই না? স্টুপিড কোথাকার। এক্সকিউজ মি ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনি এক গালে থাপ্পড় দিলেন, আরেক গালে থাপ্পড় দিবেন না। নিন নিন, এই গালেও থাপ্পড় দিয়ে চলে যান। এই, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন আপনাকে আরেকটা থাপ্পড় দিতে যাব? আপনি অন্যায় করেছেন, আমি আপনাকে তার সাজা দিয়েছি, বুঝতে পেরেছেন? অবাক হচ্ছেন যে কেন আপনাকে আমি থাপ্পড় দিতে বলছি? না না, অবাক হবার কিছু নেই। আমাকে একবার ভালো করে তাকিয়ে দেখুন, মাথা থেকে পা পর্যন্ত। শুনুন, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এত সুন্দর পোশাক আশাক পরে রাস্তায় বের হয়েছি শুধুমাত্র কি করে আপনাদের মতো সুন্দরী মেয়েদের সাথে ধাক্কা লাগানো যায় আর আপনাদের নরম হাতের চর খাওয়া যায়। আর আমাদের মতো ছেলেদের জন্মই তো হয়েছে আপনাদের মতো মেয়েদের হাত থেকে থাপ্পড় খাওয়ার জন্য। আর এই থেকেই তো আমরা বেতন পাই। শুধু তাই নয়, এই বেতনের টাকা দিয়েই তো আমার সংসার চলে। আমার বাবার চিকিৎসার খরচ, ভাইয়ের পড়াশোনার খরচ, বোনের টিউশনির খরচ, সবকিছু তো আপনাদের এই থাপ্পড় থেকেই পাই। দিন দিন আরেকটা দিন। কি ভাবছেন ম্যাডাম, সব ছেলেরা খারাপ? না, সব ছেলেরা খারাপ না। আচ্ছা, সব ছেলেরা কি বের হয় শুধুমাত্র মেয়েদের গায়ে ব্যাট টাচ করার জন্য, তাদেরকে উত্তপ্ত করার জন্য? মানলাম কিছু কিছু ছেলে খারাপ হয়, তাই বলে তেমনটা না যে পৃথিবীর সমস্ত ছেলেই খারাপ। যান, বাড়িতে গিয়ে আপনার বাবা ভাইয়ের কাছ থেকে একটু খোঁজ খবর নেন। তারা কি রাস্তাঘাটে বের হয় কি শুধুমাত্র মেয়েদেরকে ব্যাট টাচ করার জন্য, তাদেরকে উত্তপ্ত করার জন্য? কখনোই না। আমাদের মতো মিডল ক্লাসের কিছু ছেলেরা রাস্তাঘাটে বের হয় মাথায় অনেক টেনশন নিয়ে। কি করে সংসার চালানো যায়, কি করে অসুস্থ বাবার চিকিৎসা করা যায়, কি করে মায়ের ওষুধপত্র কিনা যায়, কিভাবে ভাইয়ের পড়ালেখার খরচ চালানো যায়, কিভাবে বোনের টিউশন খরচ চালানো যায়। এসব কিছু ভাবতে ভাবতে না আমাদের মাথায় আর কিছুই কাজ করে না। রাস্তাঘাটে চলতে ফিরতে কখন যে কার সাথে ধাক্কা লেগে যায় আমরা নিজেরাও বলতে পারি না। তারপরে আপনাদের মতো কিছু মেয়েরা আমাদের গালে থাপ্পড় দিয়ে বসে। আসলে এরকম তো আমাদের প্রতিনিয়তই হচ্ছে, দৈনিক রুটিনের মতো হয়ে গেছে। শুনুন ম্যাডাম, পৃথিবীর সব ছেলেই না খারাপ হয় না, সব ছেলেরা খারাপ উদ্দেশ্য নিয়ে রাস্তাঘাটেও বের হয় না। হয়তো ভুলবশত আপনার গায়ে একটু ধাক্কা লেগে গেছে, এর জন্য তো আমি আপনাকে সরিও বলেছি, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনেননি। আপনি আমাকে ভুল বুঝে আমার গালে থাপ্পড় মেরে আমাকে অনেক অপমান করে কথা বলেছেন। আসলে আপনার ভুলটা বোঝার জন্য আপনাকে এতগুলো কথা বলতে বাধ্য হয়েছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আসুন। কি ভাবছেন তারা কতটা? হ্যাঁ, বাবা মায়ের পড়ালেখা আরে বাবা, তুই আমার কই নিয়ে যাইতেছস? আসো তো বলতেছি। শোনো বাবা, আমি বৃদ্ধাশ্রমে গিয়ে সবকিছু ব্যবস্থা করে আসছি। তুমি এখন এই ব্যাগপত্র নিয়ে সেখানে চলে যাও। আজকে থেকে তুমি বৃদ্ধাশ্রমে থাকবা। বাবা, তুই এইটা কি কর? আমার বাড়িঘর তুই আমি আবার ওই বৃদ্ধাশ্রমে যা থাকুন কিসের লিগে? বাবা, আমি বৃদ্ধাশ্রমে যাবো না। আরে পারবেন না মানে? সমস্যা কি আপনার? মানুষ বয়স হলে নিজে থেকেই বলে যে বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয়। আর আপনারা তো সাদালাত কই থেকে আসে? হ্যাঁ, আপনার এক পা গিয়ে আছে খবরে, আপনারা তো রং কই থেকে আসে? আপনার এই বাড়িতে থাকা লাগবে কেন? হ্যাঁ, নিজের সুবিধা খুব ভালো বুঝেন তাই না? আপনি এই বাড়িতে থাকলে আমাদের দুজনের সমস্যা, আপনি বের হয়ে গেলে আমরা দুজনে মুক্তি পাই। আপনি কি চান না আপনার ছেলে বউ ভালো থাকুক? বাবারে, তুই বৌমার একটু বুঝে কস না। আমি এই বাড়িতে থাকলে খাই না খাই তবু মুখের দিকে চাইয়া তাও থাকতে পারি। হ্যাঁ, আমার বৃদ্ধাশ্রমে পাঠাইস না বাবা। না না বাবা, আমি কেন তোমার বৌমাকে বোঝাতে যাব? তাছাড়া তুমি এই বাড়িতে থাকলে আমাদের দুজনেরই অনেক অসুবিধা হয়। আমি সারাদিন অফিস শেষ করে আসি, তোমার এই ঘ্যানোর শোনার আমার সময় থাকে নাকি? ওষুধ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, আমি বাঁচি না আমার চিন্তায়, আর তোমার যত্ন নিব কখন আমি? তাই ভাবছি তুমি আজকে থেকে বৃদ্ধাশ্রমে থাকো, সেটাই তোমার জন্য ভালো হবে। বাবা, আমি তোর দুইটা পাও ধরে কইতেছি বাবা, তুই আমার বৃদ্ধাশ্রমে নিয়ে দিস না বাবা। বৌমা, তোমার দুইটা হাতে ধরে কইতেছি বৌমা, তোমার আমার ওষুধ পানি দেওয়া লাগবে না। আমার ওষুধ পানি আমি ম্যানেজ করে খাইয়ে নিবনি, তাও আমার এক ঘরের এক কোণে আমার একটু থাকবার জায়গা দাও বৌমা। এ বাবা চুপ থাকো তো তুমি, তোমার নেকা কান্না বন্ধ করো। আমরা দুজনে যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আর তাছাড়া তুমি কি একটা বারো ভেবে দেখেছো তোমার পিছনে আমার মাসে কত টাকা খরচ হচ্ছে? তোমার ওষুধ কিনতে কিনতে আমার মাসের অর্ধেক স্যালারি শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া আমারও তো সংসারের একটা আলাদা খরচ আছে। আমি যদি মাসের অর্ধেক টাকা তোমার পিছনে খরচ করি তাহলে আমি আয় উন্নতি করবোটা কিভাবে বলো?
আচ্ছা নাইম, তুমি ওনাকে এত বোঝাচ্ছ কেন বলো তো? ওনাকে বোঝানোর কি আছে? তুমি ওনাকে যত বুঝাবে উনি ততই এখানে বাহানা খুঁজবে। ওনার কোনো কথা না শুনে না তুমি এক্ষুনি ওনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, যাও বলছি। আমি বুঝছি, আজকে আমি তোর কাছে বোঝা হয়ে গেছি। আমি তোর ছোটবেলার থেকে হাতে ধরে মানুষ করছি, তোরে হাঁটা চলা শিখেছি, আর আজকে এত বড় হয়ে আজকে তোরা আমার ওই বৃদ্ধাশ্রমে পাঠাবি। আমি এত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফালাইয়া এই বাড়িটা আমি করছি, আর এই বাড়িতে আমার এক কোণা একটু থাকার জায়গা নাই। ঠিক আছে বাবা, তুই আমার বৃদ্ধাশ্রমীতে আয় বাবা, তুই আমার বৃদ্ধাশ্রমীতে চল চল বাবা, আমার বৃদ্ধাশ্রমীতে যাক, এতদিনে আপদটা বিদায় হয়েছে, আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। যাই আমার আম্মারে ফোন দিয়ে খুশির খবরটা দেই। আমার আম্মা আব্বা 14 গোষ্ঠীরে নিয়ে এসে এখন এই বাড়িতে থাকবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হঠাৎ কি মনে করে আমাদের গ্রামে স্যার? আমাদের এখানে নাইম সাহেবদের বাসাটা কোনটা? নাইম সাহেব, ও মানে নাইম ভাইজানদের বাড়ি জিজ্ঞাসা করতেছেন স্যার? কইতাছি এই সুজা যাবেন, বুঝছেন স্যার? সুজা যা ডাইনে দেখবেন একটা সাদা দোতলা বিল্ডিং বাড়ি, অনেক সুন্দর বাড়ি, ওই বাড়িটা হলো নাইম ভাইজানদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি সরো, এই চলেন। কিছুই তো বুঝতে পারলাম না, হঠাৎ করে পুলিশ নাইম ভাইজানকে বাড়ি কিসের জন্য আসলো? বিষয়টা তো খুব ঝামেলার। যাই স্যার দোকানে যায় সবাইরে খবরটা দিই। নাইম সাহেব বাসায় আছেন? নাইম সাহেব কে? আপনি নাইম সাহেব? আপনি বাবা আছে বাসায়, তাকে একটু ডেকে দেন। হ্যাঁ আমি নাইম সাহেব। আসলে আমার বাবা তো গত 6 মাস আগেই মারা গেছে, যা বলার আমাকেই বলুন। আপনাদের নামে একটা উকিল নোটিশ আছে, এই যে রাখেন। স্যার উকিল নোটিশ? কিসের উকিল নোটিশ? আপনার বাবার সকল সম্পত্তি নাজমুল হক নামে একটা বৃদ্ধাশ্রমে সে সকল সম্পত্তি লিখে দিয়ে গেছে। স্যার আপনি সব কি বলছেন? এটা কেমন কথা? এখনো পর্যন্ত তার ছেলে জীবিত আছে, সুস্থ আছে, আর তাছাড়া তিনি তার ছেলের নামে সবকিছু না দিয়ে একটা বৃদ্ধাশ্রমের নামে দিয়ে দিল, এটা কেমন কথা? এটা তো আমরা বলতে পারবো না, এটা আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাসায় এই উকিল নোটিশটা পৌঁছে দেওয়ার জন্য। আর শুনুন, 1 তারিখের মধ্যে আপনার এই বাসা খালি করে দিবেন, বুঝছেন? কি বলছেন? আমাদেরকে এই বাড়িটাও ছেড়ে দিতে হবে? পুরি, এই বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় গিয়ে উঠবো, কোথায় দাঁড়াবো? আপনারা কোথায় যাবেন সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু 1 তারিখের ভিতরে এই বাসাটা খালি করে দিবেন, এটা আমরা জানি। আর উকিল নোটিশটা অবশ্যই ভালো করে পড়বেন, তাহলে সব বুঝতে পারবেন। এই চলেন। কি হলো আমাদের? এখন কেমন হলো? হ্যাঁ, বাবার সমস্ত সম্পত্তি ভোগ করতে চেয়েছিলিস তাই না? আরে এখন তো আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। শুধুমাত্র তোর কথা শুনে, তোর বুদ্ধি শুনে আমি আমার বাবাটাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা তুই একটাবার ভাবতো, আমার বাবা কতটা কষ্ট নিয়ে ওই বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে। যে বাবা কিনা এত কষ্ট করে পরিশ্রম করে তিল তিল করে এত বড় বাড়ি করেছে, সয় সম্পত্তি করেছে, আর আমরা কিনা তারই বাড়ি থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। তুই কি ভেবেছিলি যে বাবার বাড়িতে আমরা বাবাকেই থাকতে দেইনি, সেই বাবার বাড়িতে বাবা আমাদেরকে থাকতে দিবে? নাইম, আমি বুঝতে পেরেছি যা কিছু হচ্ছে তার সব কিছুর জন্য আমিই দায়ী। কেন যে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম, আসলে আমি বেশি লোভ করে ফেলেছিলাম। নাইম, এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে চলো না আমরা আরেকটাবার পুলিশের সাথে গিয়ে কথা বলি। আরে পুলিশের কাছে গিয়ে কোনো লাভই হবে না। আর বাবা যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। এখন তো তুই বুঝতে পারছিস যে আমরা যা করেছি সেটা কতটা খারাপ করেছি বাবার সাথে। এখন চল গিয়ে কাপড় চোপড় গোছা। বেশি লোভ করেছিলি না, তোর লোভের কারণে এখন আমাদেরকে গাছতলায় থাকতে হবে।